তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 20 নম্বরে আসতে পারে পরীক্ষায়। 2024 সালে এই প্রশ্নটা একবার পরীক্ষায় এসেছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি? এই কথা কি বলা যায় যে বিশ্বায়নের কারণে নাগরিকতার ধ্রুপদী ধারণার পরিবর্তন ঘটছে? যুক্তি সহ ব্যাখ্যা করো। প্রথমেই দেখো ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। নাগরিকতার ধ্রুপদী বা সাবেকি ধারণা মূলত রাষ্ট্রকেন্দ্রিক। টি.এইচ. মার্শাল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নাগরিকতা হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে অধিকারী রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ এবং রাষ্ট্রের প্রতি ব্যক্তির নিরঙ্কুশ রাজনৈতিক আনুগত্য। কিন্তু 20 শতকের শেষ ভাগ থেকে বিশ্বায়নের প্রবল প্রসারের ফলে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতির সীমাহীন আদান প্রদান শুরু হয়, যার ফলে এই ধ্রুপদী ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড হেল এই প্রসঙ্গে যথার্থই বলেছেন, বিশ্বায়নের যুগে রাষ্ট্রকেন্দ্রিক নাগরিকতার ধারণা ক্রমশ তার নিজস্ব গণ্ডি ছাড়িয়ে একটি বিশ্বজনীন বা বিশ্ব নাগরিকতার ধারণায় রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ বিশ্বায়নের ফলে নাগরিকতার অর্থ আজ কেবল একটি রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। এবারে নাগরিকতার ওপর বিশ্বায়নের প্রভাব, সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্ব নাগরিকতার উদ্ভব। ধ্রুপদী নাগরিকতায় ব্যক্তি কেবল একটি নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচিত হতো এবং যাবতীয় পরিচয় সেই রাষ্ট্রের পরিচয়ই নির্ধারিত হতো। কিন্তু বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তি এবং অর্থনীতির অবাধ প্রবাহের কারণে গ্লোবাল সিটিজেনশিপ বা বিশ্ব নাগরিকতার ধারণা জন্ম হয়েছে। মানুষ আজ কেবল নিজ দেশের নয়, বরং সমগ্র বিশ্বের নানাবিধ সমস্যা, যেমন পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে সচেতন। ফলে নাগরিকের আনুগত্য এখন আর কেবল একটি রাষ্ট্রের প্রতি আবদ্ধ নেই, তা সমগ্র সমাজজাতির প্রতি প্রসারিত হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে মানবাধিকার ও নাগরিক অধিকারের একীকরণ। সাবেকি ধারণায় নাগরিক অধিকার বলতে বোঝাতো কেবল রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কিছু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার। কিন্তু বিশ্বায়নের প্রভাবে নাগরিক অধিকার আজ সর্বজনীন মানবাধিকারের সাথে মিলেমিশে গেছে। বর্তমানে রাষ্ট্র যদি তার নিজের নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে, তবে আন্তর্জাতিক সংস্থাগুলি সেখানে হস্তক্ষেপ করতে পারে। ফলে অধিকারের উৎস এবং রক্ষাকর্তা হিসাবে কেবল রাষ্ট্রই আজ একমাত্র নিয়ন্ত্রক নয়, আন্তর্জাতিক আইন এখানে বড় ভূমিকা পালন করছে। এবার হচ্ছে দ্বৈত নাগরিকতা ও বহুমুখী পরিচিতি। বিশ্বায়নের ফলে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত, কর্মসংস্থান, মেধার পরিযান এবং স্থায়ী বসবাস ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বহুমুখী পরিচিতি এবং দ্বৈত নাগরিকতার ধারণা আগের চেয়ে অনেক বেশি স্বীকৃতি পাচ্ছে। একজন ব্যক্তি রাজনৈতিকভাবে একটি দেশের নাগরিক হলেও অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে অন্য একাধিক দেশের সাথে যুক্ত থাকতে পারছেন। এই প্রসঙ্গে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যান্ড্রু লিঙ্কলেটার বলেছেন, নাগরিকতার ধ্রুপদী ধারণাটি মূলত বর্জনশীল এবং রাষ্ট্রীয় সীমানায় আবদ্ধ, কিন্তু বিশ্বায়নের বহুমাত্রিক প্রভাব একে একটি সর্বজনীন ও সীমাহীন রূপ দিতে বাধ্য করেছে। তারপর হচ্ছে অর্থনৈতিক ও উপভোক্তা কেন্দ্রিক নাগরিকতা। বিশ্বায়ন মূলত একটি নয়া উদারনীতিবাদী অর্থনৈতিক প্রক্রিয়া। এর ফলে নাগরিকতার ধারণায় রাজনৈতিক অংশগ্রহণের চেয়ে অর্থনৈতিক অংশগ্রহণ বেশি প্রাধান্য পাচ্ছে। ধ্রুপদী ধারণায় নাগরিককে দেখা হতো রাষ্ট্রের একজন সক্রিয় রাজনৈতিক সদস্য হিসাবে, কিন্তু বিশ্বায়নের যুগে কল্যাণকামী রাষ্ট্রের ভূমিকা সংকুচিত হওয়ায় নাগরিককে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের সদস্য বদলে বিশ্ববাজারের একজন নিছক উপভোক্তা বা ক্রেতা হিসাবে দেখা হচ্ছে। এখানে ব্যক্তির পরিচয় তার ক্রয় ক্ষমতার দ্বারা নির্ধারিত হচ্ছে।
তারপরে কি, অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির ক্রমবর্ধমান ভূমিকা। আগে নাগরিকের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং সুযোগ সুবিধা প্রদানের একক দায়িত্ব ছিল সার্বভৌম রাষ্ট্রের, কিন্তু বর্তমানে বিশ্বায়নের ফলে রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এবং দেখো ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো বিভিন্ন আন্তর্জাতিক অসরকারি সংগঠনের প্রভাব প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। এই সংস্থাগুলি অনেক সময় রাষ্ট্রের সীমানা অতিক্রম করে সরাসরি নাগরিকদের জীবনযাত্রার নীতি নির্ধারণ এবং অধিকার রক্ষায় প্রভাব বিস্তার করছে, যা নাগরিকতার ধ্রুপদী ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এবার উপসংহারটা দেখে নাও, উপসংহারটা আর আলোচনা করছি না, এটা দেখে নাও। এবার পরে আরও দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই যোগাযোগ করবে। এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা আছে অজ্ঞানতার পর্দা সম্পর্কে রলসের ধারণা। 2024 সালে পরীক্ষায় প্রশ্নটি এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আবারও বলছি, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন রলস তার সুবিখ্যাত গ্রন্থে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অজ্ঞানতার পর্দা ধারণাটি প্রবর্তন করেছেন। সমাজের মৌলিক কাঠামো কেমন হবে এবং ন্যায় বিচারের নীতিগুলি কিভাবে নির্ধারিত হবে তা ব্যাখ্যার জন্য রলস একটি কাল্পনিক প্রাথমিক অবস্থার কথা বলেছেন। এই প্রাথমিক অবস্থায় অংশগ্রহণকারী ব্যক্তিরা একটি পর্দার আড়ালে অবস্থান করে, যাকে তিনি অজ্ঞানতার পর্দা বলেছেন। এই পর্দার কারণে কোনো ব্যক্তি নিজের সামাজিক অবস্থা, শ্রেণী, মর্যাদা, সম্পদ, মেধা বা শারীরিক সক্ষমতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখতে পারে না। সমাজে তিনি কতটা সুবিধাজনক বা অসুবিধাজনক অবস্থায় থাকবেন সে বিষয়েও তিনি সম্পূর্ণ অজ্ঞ থাকেন। রলসের মতে, মানুষ যখন নিজের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকে, তখন সে এমন নীতি প্রণয়ন করবে যা সমাজের সবচেয়ে দুর্বল ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সবচেয়ে বেশি লাভজনক হয়। কারণ প্রত্যেকেই আশঙ্কা করবে যে বাস্তব পৃথিবীতে গেলে সে নিজেই হয়তো সবচেয়ে দুর্বল ও দরিদ্র অবস্থানে পড়তে পারে। তাই তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং স্বার্থহীন দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের নীতিগুলি বেছে নেবে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ওম প্রকাশ গৌবা রলসের এই তত্ত্বের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, অজ্ঞানতার পর্দা হলো এমন একটি কাল্পনিক অবস্থা যেখানে মানুষ তার সমস্ত ব্যক্তিগত স্বার্থ ও অহংকার ভুলে এক সম্পূর্ণ নিরপেক্ষ এবং যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়। সুতরাং রলসের এই ধারণা মূল উদ্দেশ্য হলো সমাজে এমন এক বিশুদ্ধ পদ্ধতিগত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষপাতমূলক সুবিধা দেবে না, বরং সকলের জন্য এক ভয়মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠন করবে। আর শেষ প্রশ্ন আজকে ক্লাসে, সদর্থক স্বাধীনতা ও নঙর্থক স্বাধীনতার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে প্রথমে ভূমিকাটা দেখে নাও, ভূমিকাটা আর আলোচনায় আসছি না, আর আমি মূল পার্থক্যটা আলোচনা করছি। তবে ভূমিকার মধ্যে সদর্থক স্বাধীনতার নঙর্থক স্বাধীনতাটা একটু দেখে নাও, যে স্বাধীনতার ধারণাকে রাষ্ট্রবিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করলো। একটা হচ্ছে নঙর্থক নেতিবাচক, আর সদর্থক হচ্ছে ইতিবাচক। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আইজাইয়া বার্লিন এই দুই প্রকার স্বাধীনতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য করেছেন। নঙর্থক স্বাধীনতা বলতে বোঝায় রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষের হস্তক্ষেপের অভাব। অন্যদিকে সদর্থক স্বাধীনতা হলো আত্মনিয়ন্ত্রণ এবং নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশের বাস্তব সুযোগ লাভ। এবার ধারণাগত পার্থক্য, প্রথম পয়েন্ট আছে যে নঙর্থক স্বাধীনতা হলো এক প্রকার বাহ্যিক বাধা বা নিয়ন্ত্রণের অনুপস্থিতি। উদাহরণস্বরূপ, রাষ্ট্র যদি ব্যক্তির স্বাধীনভাবে মত প্রকাশের ওপর কোনো বাধা না দেয়, তবে তা নঙর্থক স্বাধীনতা। অন্যদিকে সদর্থক স্বাধীনতা হলো ব্যক্তির আত্মবিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার উপস্থিতি। উদাহরণস্বরূপ, প্রতিটি নাগরিকের জন্য অবৈতনিক শিক্ষা ও সুস্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করা হলো সদর্থক স্বাধীনতা। তারপর হচ্ছে রাষ্ট্রের ভূমিকা। নঙর্থক স্বাধীনতায় রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় আপদ হিসাবে দেখা হয় এবং ব্যক্তির জীবনে রাষ্ট্রের ন্যূনতম হস্তক্ষেপ কামনা করা হয়। বিপরীতে সদর্থক স্বাধীনতায় রাষ্ট্রকে একটি কল্যাণকামী
প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়, যার মূল দায়িত্ব হলো নাগরিকদের বিকাশের জন্য অনুকূল আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করা। তারপর হচ্ছে ব্যক্তি ও সমাজের সম্পর্ক। নঙর্থক স্বাধীনতায় ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু সদর্থক স্বাধীনতা মনে করে যে ব্যক্তি সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ এবং সমগ্র সমাজের সার্বিক কল্যাণে ব্যক্তির প্রকৃত কল্যাণ নিহিত। তারপরে সমর্থক গোষ্ঠী। জন লক, জন স্টুয়ার্ট মিল, হারবার্ট পেন্সার প্রমুখ ধ্রুপদী উদারনীতিবাদী চিন্তাবিদরা নঙর্থক স্বাধীনতার সমর্থক। অন্যদিকে টি.এইচ. গ্রিন, ল্যাস্কি, আর্নেস্ট বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা হচ্ছে সদর্থক স্বাধীনতার প্রধান প্রবক্তা। অধিকার ও কর্তব্যের প্রকৃতি। নঙর্থক স্বাধীনতা মূলত ব্যক্তির বাধাহীন অধিকার ভোগের ওপর জোর দেয়, কিন্তু সদর্থক স্বাধীনতা অধিকার ভোগের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি ব্যক্তির অবশ্য পালনীয় কর্তব্যের ওপর সমান গুরুত্ব আরোপ করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। উপসংহারটা দেখে নাও। আবারও বলছি, যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে।